সামনেই ইউজিসি নেট এবং তার খুব আশেপাশেই হতে পারে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ইংলিশ লিটারেচারের মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগ, রাইট মাই ডিয়ার ফ্রেন্ডস। এবং সেই জন্যই আমাদেরকে খুব জোর দিয়ে প্রিপারেশান নিতে হবে। অবশ্যই তাছাড়াও আমাদের রয়েছে তো এসএসসি, এবং এছাড়াও আমাদের কয়েকদিন আগেই হয়ে গেল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন, রাইট। সো হোয়াট উই হ্যাভ ফাইন্ড দ্যাট উই হ্যাভ টু হ্যাভ অ্যান ইনডেপথ স্টাডি অন সার্টেন টপিকস। এবং বিশেষত এই পিএসসি এবং এই যে ইউজিসি নেট, এই দুটোর মধ্যে একটা বিশেষ মিল রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার আমাদেরকে পড়তেই হচ্ছে, এটা আমাদের জন্য কম্পালসারি, রাইট। ইউজিসি নেটের সিলেবাস তো ইটস আ ভাস্ট সিলেবাস, আমরা সবাই জানি। এছাড়াও পিএসসির যেটা নোটিফিকেশান আজই বেরিয়েছে আমরা জানি, এবং এর সিলেবাসটাও আমরা অনেক দিন আগে থেকেই জেনে গিয়েছি যে এখানে ইংলিশ লিটারেচার খুব ইনডেপথে পড়তে হবে, রাইট। এছাড়াও পিএসসিতে আরও যেটা রয়েছে, কিছু সার্টেন টপিকস রয়েছে, কিছু টেক্সটস উই হ্যাভ টু হ্যাভ ইনডেপথ অ্যানালিটিক্যাল স্টাডি অফ দোজ টেক্সট। সে যাই হোক, সেটার কথায় আমরা পরে আসছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এই ভিডিওতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমরা এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটা চসারিয়ান পিরিয়ড থেকে স্পেশালি 1340 থেকে একেবারে পোস্ট মডার্ন অর্থাৎ 2000 সেই পর্যন্ত, এই সাল থেকে মানে 1340 থেকে 2000 সাল পর্যন্ত আমাদেরকে ইংলিশ লিটারেচার পড়তে হলে আমরা কিভাবে পড়ব, হাউ টু স্টাডি ইংলিশ লিটারেচার। এই ভিডিওতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এটাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আমরা পরের স্লাইডে আমরা চলে যাই। দেখো, প্রথমেই সিলেবাসটা আমরা হালকা করে জাস্ট চোখ বুলিয়ে নিই। আমরা অলরেডি সিলেবাসটা জানি। এখানে দেখো, যেটা আমাদের ক্ষেত্রে বেশি করে মাথায় রাখতে হবে, যেটা এক্ষুনি বলছিলাম, সেটা হচ্ছে দেখো, এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমাদেরকে পড়তেই হচ্ছে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1340 থেকে 2000 সাল, 1340 অর্থাৎ চসারিয়ান পিরিয়ড থেকে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত আমাদেরকে অবশ্যই পড়তে হচ্ছে হিস্ট্রি অফ লিটারেচার। এবার কী পড়বো না পড়বো সেটাই একটা গুলোনো ব্যাপার। Thousands of literary texts have been published, thousands of writers are there. তো তাহলে আমরা কাকে পড়বো, কিভাবে শুরু করব, কোন রুট ম্যাপ থেকে আমরা এগোবো? মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা রুট ম্যাপ ছাড়া কিন্তু এগোতে পারবো না। ধরো আমাদের গন্তব্য রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিস বা নবান্ন। তো আমরা যাব কি করে? আমরা অবশ্যই জানি আমাদের গন্তব্য থেকে সার্টেন কিছু বাস টাস নিতে হবে, নিয়ে আমাদেরকে ধর্মতলায় যেতে হবে, ধর্মতলা থেকে বাস ধরে আমাদেরকে হাওড়ায় যেতে হবে। কিন্তু সেই রকমভাবে আমরা এটা কিভাবে যেতে পারছি? আমরা রুট ম্যাপটা আছে, আমরা জানি, সেই জন্য আমরা যেতে পারছি। তো সেই রকমভাবে প্ল্যান একটা ওয়েতে আমাদেরকে কিন্তু এগোতে হবে, না হলে ইট উইল বি আ গ্রেট ব্লান্ডার ফর আস। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার ইউজিসি নেট কোয়ালিফাই করার অভিজ্ঞতার ভিত্তিতেই আমি বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস। শুধুমাত্র ইউজিসি নেট না, আমি দুবার সিটেট ক্র্যাক করেছি, এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট তো অবশ্যই আমার ক্র্যাক করা রয়েছে। সেই সমস্ত কিছুর অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। তবে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে কিন্তু খুব সাবধানের সাথে, খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেখো, আমাদের তারপর রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট রয়েছে, জেন অস্টেনের উপন্যাস রয়েছে। এগুলোর সব কটা কিন্তু আমাদেরকে টেক্সট একদম ইনডেপথ অ্যানালিটিক্যালি আমাদেরকে পড়তে হবে, খুব খুঁটিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। জেন অস্টেন রয়েছে দেখো, তারপর জন মিল্টনের এপিক রয়েছে, প্যারাডাইজ লস্ট। এপিক কী জিনিস ওগুলো আমরা পরে একদিন আলোচনা করব অন্য একটা ভিডিওতে। জাস্ট একটা ছোট্ট চোখ বুলিয়ে নিই আমরা। আলেকজান্ডার পোপ রয়েছে, তারও একটা মক এপিক রয়েছে, দ্য রেপ অফ দ্য লক, এটা খুব সুন্দর একটা এপিক। এছাড়াও আর.কে নারায়ণ আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একজন, বলা যেতে পারে একজন মাইলস্টোন, হ্যাঁ, তিনি রয়েছেন। তার লেখা হচ্ছে গাইড, খুব সুন্দর একটা উপন্যাস, রোম্যান্টিক বলা যেতে পারে, আবার এক প্রকারের ট্র্যাজেডির মতো। সে যাই হোক, আমরা পড়ব। অমিতাভ ঘোষ অবশ্যই আমরা জানি একজন কি বলা যায়,
একজন গ্রেট লিটারারি ফিগার ইন ইংলিশ ড্রামা, স্পেশালি ইন্ডিয়ান ইংলিশ ড্রামা। তো সে যাই হোক, আর একটা উপন্যাস রয়েছে দ্য শ্যাডো লাইন্স। পিবি শেলির রোম্যান্টিক কবিতা আমরা অবশ্যই জানি, দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এছাড়াও জন কিটস রয়েছে, জন কিটসের একটা কবিতা রয়েছে, খুব সুন্দর একটা কবিতা নেগেটিভ ক্যাপাবিলিটির উপর, সেটা হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল। এছাড়াও রয়েছে তোমার লর্ড অ্যালফ্রেড টেনিসন, দ্য পোয়েট লরেট, দ্য গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট লরেট। তার একটা ভালো একটা কবিতা রয়েছে, ড্রামাটিক মনোলগ, সেটা হচ্ছে ইউলিসিস। তারপর হচ্ছে তোমার রয়েছে রবার্ট ব্রাউনিংয়ের একটা ভালো ড্রামাটিক মনোলগ রয়েছে, মাই লাস্ট ডাচেস। এছাড়াও রয়েছে আমাদের টি.এস. এলিয়ট, মডার্ন পোয়েট, অবশ্যই আমরা জানি টি.এস. এলিয়ট আমার প্রিয় কবি, অবশ্যই জানো। তার একটা কবিতা রয়েছে দ্য প্রিলিউডস। সে যাই হোক, প্রিলিউডসের বানানটা একটু দেখে নেব আমরা, শেষে একটা বসে গেছে, ওটা ভুলবশত একটা টাইপিং এরার হয়েছে। সে যাই হোক, আমাদেরকে এইগুলো অবশ্যই পড়াশোনা করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এছাড়াও সবচেয়ে বিশেষ কথা, আমরা যদি এই যে হিস্ট্রি অফ লিটারেচারের কথা বলছি না, এই যে 1340 থেকে শুরু করে 2000 পর্যন্ত, এটা আমরা পড়বো কিভাবে, পড়তে গেলে তো একটা স্ট্র্যাটেজি লাগবে। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এটা পড়া শুরু করলাম, হঠাৎ করে ধরো সাঁতার কাটার জন্য আমরা হঠাৎ করে আমরা সাঁতার জানি না, চেষ্টা করিনি, হঠাৎ করে আমরা নদীতে বা সমুদ্রে ঝাঁপ দেবো, এটা কি সম্ভব? তাহলে কি হবে? আমরা ডুবে মরে যাব। তো সেই কারণে যাতে করে আমরা ডুবে না মরি, সেই জন্যই সুদীপ স্যার রয়েছেন তোমাদের ট্রেনার, ডোন্ট ওয়ারি। তো এখানে আমরা ইউটিউবে দেখবে থাউজেন্ডস অফ ভিডিওজ আর দেয়ার, যারা আমাদেরকে ভুলভাল বলে মিসগাইড করছে। সোজা কথা বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, কথাটা শোনো, স্ট্র্যাটেজিক ওয়েতে এগিয়ে চলো। এখন উল্টোপাল্টা হাবিজাবি পড়ে লাভ নেই, আমাদেরকে টু দ্য পয়েন্ট পড়াশোনা করতে হবে এবং চাকরি পেতে হবে। তো সেটা পেতে গেলে আমাদেরকে কিছু বই ফলো করার কথা বলতে হবে। সাধারণত ইউটিউবে যেটা বলে থাকে, দেখবে আমি নিজে নেট পাস করেছি এবং পাস করার আগে অনেক ইউটিউব ভিডিও আমরা দেখতাম, আমি নিজে পার্সোনালি দেখতাম এবং মিসগাইডেড হতাম। সেটা যাতে তোমরা না হও সেজন্যই আমি বলছি। দেখো, সেখানে একটা ইউটিউবার এরকম এই বই পড়ো, ওই বই পড়ো, সেই বই পড়ো, হ্যাঁ, এইরকম প্রচুর বই বলবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তোমাকে কিছু বইয়ের কথা বলছি, সব বই পড়তে হবে এমন কথা নয়। আমি তবুও তোমাদেরকে বলছি, সব রকম রাইটারের লেখা বোঝার ক্ষমতা তো থাকে না। যার ব্রেনের ক্ষেত্রে যেটা বেশি সুইটেবল, সেইটাই পড়বে, ঠিক আছে? আমি বলছি শোনো, এরকম প্রচুর বই রয়েছে যেগুলো আমি অল্প করে কিছু বই পড়েছি। আমার পড়ানোর জন্য আমাকে পড়াশোনা করতে হয় অনেকটা, হ্যাঁ, কারণ তোমরা সবাই জানো যে আমি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বিশেষত ইংলিশ অনার্স এবং MA এই দুটো ব্যাচ আমি সব সময় আমার কন্টিনিউয়াস চলে। আমি অফলাইনে পড়ানোর অভিজ্ঞতা নিয়েই তোমাদেরকে আমি সাজেস্ট করতে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অফলাইন প্লাস অনলাইন দুরকমই পড়ানোর অভিজ্ঞতা আমার রয়েছে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, এছাড়াও আমি কার্মেল স্কুলের স্টুডেন্টদেরকেও আমি পড়াই, হ্যাঁ। এছাড়াও অ্যানিমেশন ডে স্কুল রয়েছে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতা থেকেই আমি বলছি। সমস্ত বিশেষত এই কলেজের ক্ষেত্রেই আছি, যেহেতু আমরা এখন ইংলিশ লিটারেচার পড়তে আসবো, সেহেতু আমরা এখানেই একটু থাকি। তো সে যাই হোক, এখানে দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ার জন্য there are thousands of books in the market. Now the question is which one to choose. First of all, let me show you some important as well as very famous books that are available in the market. Number 1 হচ্ছে ডেভিড এইচএসের দুটো বই রয়েছে, সেটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2। ডেভিড এইচএসের ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পার্ট 1 এবং পার্ট 2। আগে এটা 4টে পার্ট ছিল, কিন্তু এখন দুটো পার্ট মোটা বই রয়েছে এবং এই দুটো বই ভালো রয়েছে। এছাড়া রয়েছে আমাদের রুথলেজের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বই রয়েছে। এছাড়াও দেখো রয়েছে এডওয়ার্ড অ্যালবার্টের বই রয়েছে, হ্যাঁ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই বইগুলো খুব ভালো। এছাড়াও রয়েছে উইলিয়াম জে লংয়ের বই। এগুলো খুবই ভালো বই। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখবে এই যে ডেভিড এইচএসের যে বইটা, এখানে আমি পড়তে যেটা ফিল করেছি, সেটা হচ্ছে ইট ইজ রিটেন mainly for the scholars who want to teach in colleges, right? Who want to be
a good professor. It will be helpful for you if you want to give some lectures, রাইট? সেদিকে খুব ভালো লাগবে, কিন্তু আমাদের স্টুডেন্টদের বোঝার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। আর তাছাড়া লেট আস জাস্ট লুক অ্যাট দ্য থিকনেস অফ দিস বুকস। প্রচুর মোটা মোটা দুটো বই, প্রায় দুটো বইয়ের টোটাল পেজ মিলিয়ে আমরা ধরতে পারি 1700 পাতার মতো তো হবেই। তো সেদিক থেকে একটু তো চ্যালেঞ্জিং। তাহলে আমরা কি করব স্যার? আমরা কি বই পড়ব? ডোন্ট ওয়ারি, সুদীপ স্যার ইজ দেয়ার। তো এবারে কি হচ্ছে দেখো, ডেভিড এইচএস অবশ্যই ভালো ইফ ইউ ক্যান রিড, বাট টাইম ইজ লিমিটেড, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড। ঠিক আছে, আমি সেটাই বলছি। ডেভিড এইচএস কিন্তু খারাপ আমি বলছি না, খুব খুব ভালো বই, আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট বুকস অন ইংলিশ লিটারেচার। ঠিক আছে, তো এবারে আমরা আসি এডওয়ার্ড অ্যালবার্ট। এডওয়ার্ড অ্যালবার্টে যেটা আছে খুব ভালো বই, কিন্তু এটা খুব কনসাইজলি খুব ব্রিফলি লেখা আছে, খুব অল্প অল্প লেখা রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যেটা সবচেয়ে ভালো জিনিস রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা এজের ফিচারগুলো রয়েছে, প্রত্যেকটা এজের কী কী বৈশিষ্ট্য রয়েছে, কবিতার কী বৈশিষ্ট্য রয়েছে, গদ্যের কী বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ উপন্যাস বা নোভেল এসের কী বৈশিষ্ট্য রয়েছে, এগুলো খুব সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে। এটা খুব ভালো। এছাড়াও মানে মোটামুটি আমরা একটা আউটলাইন পাওয়ার জন্য ওটা পড়তে পারি। এছাড়া রয়েছে উইলিয়াম জেলং, যেটা আমি পড়িনি, কিন্তু আমার কিছু বন্ধুরা বলে খুব ভালো বই। ঠিক আছে, আমি অবশ্যই পরে পড়বো যদি সময় পাই। তো সে যাই হোক, কারণ এখন আমার পিএইচডি অ্যাডমিশনের কথা আমি ভাবনা চিন্তা করছি, তাই এখন আই এম ইন সর্ট অফ প্রেশার। সেই জন্য আমি উইলিয়াম জেলংয়ের জন্য এখন পড়াশোনার কথা ভাবতে পারছি না। তবে এডওয়ার্ড অ্যালবার্ট ভালো, ডেভিড এইচএস ভালো, এবং যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রুথলেজ হিস্ট্রি অফ লিটারেচার ইন ইংলিশ। এই যে বইটা, এটা খুবই ভালো একটা বই। এই বইটাতে সত্যি বলতে কি খুব সুন্দরভাবে গল্পের মতো কি সুন্দরভাবে লেখা রয়েছে সমস্ত ঘটনাগুলো বা সমস্ত কবিদের জীবনী বা তাদের মেজর সব রাইটিংস, সেগুলো খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আমরা এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই আমরা চুজ করতে পারি। ঠিক আছে, তো এবারে আমরা ধরো একটা বই তো চুজ করলাম, তারপরে আমরা কি করব? একটা বই চুজ করার পরে ধরো আমরা ঠিক করলাম যে পরীক্ষা দেব। তো এবারে পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বিভিন্নভাবে আমাদেরকে ফলো করতে হয়। কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন যাবৎ অনেক রকমের পরীক্ষা হয়নি, সেহেতু আমাদের ক্ষেত্রে একটু চাপেরই হবে। সেই কারণে আমরা কি করব? আমরা এই বইগুলো একটু খুঁটিয়ে পড়তে হবে। খুঁটিয়ে পড়ার মানে কি? একেবারে লাইন বাই লাইন পুরো সব মুখস্থ করব? তাহলে তো পাগল হয়ে যাব। এই 600-700 পাতার মিনিমাম তো একটা বই হয় রে বাবা। তো আমরা মুখস্থ করতে গেলে পাগল হয়ে যাব। তো তার চেয়ে বাবা আমি শর্ট একটা রুট ম্যাপ আমি তোমাদেরকে দিতে পারি, যেটা খুব সহজ হবে আমাদের। সেটা কি হচ্ছে দেখো, আমাদেরকে টাইম লাইনটা মুখস্থ রাখতে হবে। প্রথমে একটা বই হঠাৎ করে পড়তে নেই, প্রথমে হঠাৎ করে আমরা সমুদ্রের মাঝখানে লাফ দেব, এটা তো হয় না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা আস্তে আস্তে সমুদ্রের গভীরতা মাপতে হবে, সমুদ্রের জলটা কেমন সেটা দেখতে হবে, মাঝে মাঝে ঘুরে টুরে আসতে হবে নৌকোয় করে, সেই রকম। তো টাইম লাইন দেখতে হবে, আশেপাশের ধারগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, তো কোথায় বেশি চড়া, কোথায় বেশি খালা, সেই রকম আমাদেরকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রোনোলজি অফ ইচ এজেস। ক্রোনোলজি মানে কি? যেমন ধরো কোন এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত হয়েছিল। যেমন তোমার অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এই যে টাইম লাইনের কথা বলেছি, দেখো এই যে টাইম লাইনের কথা বলেছি, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড যদি আমরা দেখি, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটা হয়েছিল কবে? আমরা অবশ্যই জানি যে 450 থেকে শুরু করে, এটা যদিও আমাদের সিলেবাসে নেই, পিএসসির সিলেবাসে বা ইউজিসির নেটের বিগত কয়েক বছরে আমরা দেখব যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে খুব একটা প্রশ্ন আসেনি। তো সে যাই হোক, তবু জাস্ট জানার জন্য বললাম, এই যে 450 থেকে 450 BC থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে 650 পর্যন্ত, 650 BC পর্যন্ত আমাদের অ্যাংলো স্যাক্সন পিরিয়ড রয়েছে। এছাড়া আমরা চসারিয়ান পিরিয়ড আমরা জানি, চসারিয়ান পিরিয়ড, এজ অফ চসার আমরা অবশ্যই জানি যে 1340 থেকে 1400 পর্যন্ত, এটা আমরা জানি। তো এই রকম একটা অবস্থা। যেমন আবার এজ অফ চসারের পরে কি রয়েছে? এজ অফ চসারের পরে অবশ্যই আমরা জানি ডার্ক পিরিয়ড, দি এজ অফ ব্যারেননেস, রাইট? এজ অফ ব্যারেননেস রয়েছে। আবার তোমার হচ্ছে কত, এই 1400 থেকে 1550, 1400 থেকে এখান থেকে 1550 পর্যন্ত,
1550 বা অনেকে 1558 বলে, সেই রকম। আবার এই 1550 থেকে শুরু হচ্ছে আবার কি এলিজাবেথান পিরিয়ড। এই 1550 থেকে শুরু হচ্ছে কি এই এলিজাবেথান পিরিয়ড, ঠিক আছে, এলিজাবেথান বা রেনেসা পিরিয়ড, এইরকম একটা অবস্থা। রেনেসা পিরিয়ড সেটা এই 1550 বা 1558 থেকে শুরু করে 1603, ঠিক আছে, এই রকম একটা অবস্থা আমরা জানি। তো এই ক্রোনোলজিগুলো আমাদেরকে জানতে হবে পুরো 2000 সাল পর্যন্ত, অর্থাৎ পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে, তারপরেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়টাকেই তো আমরা পোস্ট মডার্ন পিরিয়ড বলে থাকি বা এরকমভাবে ভেবে থাকি। তো সেইটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। টাইম লাইন গেল, এবারে ক্যারেক্টারিস্টিক্স মানে কোন এজের কি কি বৈশিষ্ট্য, ঠিক আছে, কোন এজের কোন কি কি বৈশিষ্ট্য। যেমন ধরো তোমাকে যদি বলা হয় রোমান্টিক এজের মেজর কি কি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে অবশ্যই আমরা জানি যে রোম্যান্টিসিজমের মেজর বৈশিষ্ট্য হচ্ছে কি, রোম্যান্টিসিজমের মেজর বৈশিষ্ট্য হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে ইমাজিনেশন, তাই তো, ইমাজিনেশন, ঠিক আছে, ইমাজিন করছে কবিরা ওখানকার বিশেষ করে। তো সেই রকম একটা ব্যাপার, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। একই সঙ্গে শুধুমাত্র বৈশিষ্ট্য জানলে হবে না, ক্যারেক্টারিস্টিক্স মানে শুধুমাত্র ওই সমস্ত বৈশিষ্ট্যগুলো তো জানতেই হবে, এছাড়াও আমাদেরকে জানতে হবে মেজর ইভেন্টস, ঠিক আছে, মেজর ইভেন্টস কি মূল সমস্ত ঘটনা ঘটেছিল, ঠিক আছে, কি ঘটনা ঘটেছিল, মেজর ইভেন্টস জানতে হবে, ঠিক আছে, কি ঘটনা ঘটেছিল। যেমন ধরো রোম্যান্টিক পিরিয়ডেই যে আমরা যদি আমরা ধরি তাহলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে, আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা মাথায় রাখতে হবে, মাথায় রাখতেই হবে কিন্তু, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বোঝা গেল, এটার কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই রকমভাবে প্রচুর ভালোভাবে আমাদেরকে এই শর্টে কিছু মেজর ঘটনা, যেমন ভিক্টোরিয়ান পিরিয়ডেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পিক টাইম ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড, বোঝা গেল। সেই সময় সোসাইটি কেমন ছিল, সেই সময়ে মানুষের মেন্টালিটি কেমন ছিল, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। 1837 থেকে 1901 অবশ্যই ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম লাইন অবশ্যই আমরা জানি। তো সেই সময়ের মানুষ কেমনভাবে বসবাস করতো, কেমন জীবনযাপন করতো, মেয়েদের কেমন পজিশন ছিল ইন দ্য ভিক্টোরিয়ান ইংল্যান্ড, সেগুলো উই হ্যাভ টু নো ইন ডিটেইল, ঠিক আছে, এইগুলো আমাদেরকে জানতেই হবে। এবং এছাড়াও আমাদেরকে যেটা জানতে হবে তারপর, সেইটা হচ্ছে প্রথমে তাহলে ক্রোনোলজি গেল, ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স মানে সোজা কথা হচ্ছে ফিচার্স, ঠিক আছে, ফিচার্স। তো এইগুলো জানার পরে আমাদেরকে কি জানতে হবে, সেটা হচ্ছে মেজর রাইটার্স, ঠিক আছে, মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার ইম্পর্ট্যান্ট ওয়ার্কস। প্রত্যেকটা এজের গুরুত্বপূর্ণ কিছু রাইটার এবং তাদের ইম্পর্টেন্ট সমস্ত রাইটিংস মানে ওয়ার্ক, লিটারারি ওয়ার্কস আমাদেরকে জানতে হবে। চসারিয়ান পিরিয়ডে ক্যান্টারবারি টেলস মাস্ট উই হ্যাভ টু রিড, উই মাস্ট রিড। তারপর এলিজাবেথান পিরিয়ড, এটাকে তো আমরা বলতে পারি বসন্তকাল, লিটারেচারের বসন্তকাল বলতে পারি আমরা। কেন? তার কারণ এখানে প্রচুর কোকিল জন্মেছিল, কোকিল মানে প্রচুর সুন্দর সিঙ্গিং বার্ডস জন্মেছিল। তাদের মধ্যে একজন মাস্টার অফ দিস সিঙ্গিং বার্ডস, সে কে? উইলিয়াম শেক্সপিয়ার অবশ্যই আমরা জানি। শেক্সপিয়ারের প্রচুর জিনিস রয়েছে অলরেডি, ঠিক আছে, আমাদের সিলেবাসেই তো রয়েছে তোমার মার্চেন্ট অফ ভেনিস, আমাদের সিলেবাসেই, যেটা পিএসসি সিলেবাসেই যেটা রয়েছে, ম্যাকবেথ রয়েছে, অ্যাজ ইউ লাইক ইট রয়েছে, অবশ্যই আমরা জানি। আমাদেরকে পড়তেই হবে, শুধুমাত্র এই দুটো নাটক পড়লে চলবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। এছাড়াও শেক্সপিয়ারের অনেক নাটক রয়েছে, 37 প্লেস হি হ্যাজ রিটেন। তবু অত পড়তে হবে না, কিছু পড়তে হবে, অল্প হলেও পড়তেই হবে, ঠিক আছে, মেজর কিছু, ঠিক আছে। তো এগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন তোমার হচ্ছে জুলিয়াস সিজার রয়েছে, তারপর রোমিও জুলিয়েট, হ্যাঁ, হ্যামলেট, ওথেলো, এগুলো আমাদেরকে অল্প জানতে হবে, ঠিক আছে। তো সে যাই হোক এইরকম রয়েছে। তারপর রোম্যান্টিক পিরিয়ডেই যদি আমরা আছি, জন কিটস, আমাদের সিলেবাসেই যার লেখা রয়েছে, ওড টু আ নাইটিঙ্গেল। এছাড়াও রয়েছে আমাদের পিবি শেলি, অবশ্যই আমরা জানি। তিনি লিখেছেন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তাই না? শুধু তো এইটা পড়লে চলবে না, তার টু আ স্কাইলার্ক পড়তে হবে। এছাড়া আরও কিছু লেখা রয়েছে। তার একটা খুব সুন্দর একটা নাটক রয়েছে, সেটা হচ্ছে প্রমিথিয়াস আনবাউন্ড, রাইট? তিনি একটা মিথ
ভেঙে নতুন একটা ডিসকোর্স তৈরি করে দিয়েছিলেন, মিথোলজিক্যাল ডিসকোর্স, সেটাও আমাদেরকে পড়তে হবে। এছাড়া জন কিটসেরই যদি আমরা দেখি, শুধুমাত্র রিডিং only a single ode is not enough, my dear friend. আমাদেরকে আরও 5টা ওড আমাদেরকে পড়তে হবে। সে মানে আমরা যদি ইয়েকে ছাড়ি, কিডসকে ছেড়ে দিই, তাহলে আমাদেরকে অনেক বড় একটা পাপ হয়ে যাবে, অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে, বোঝা গেল? আমাদেরকে পড়তেই হবে, না হলে কিন্তু খুব চাপ হয়ে যাবে, বোঝা গিয়েছে? এটা কিন্তু আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, তো সে যাই হোক, আমরা ভালো করে পড়াশোনাটা যেন করি। হ্যাঁ, এছাড়া অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে পরীক্ষাটা, এই চান্সটা কিন্তু আমরা বুঝতেই পারছি খুব ভাইটাল আমাদের জীবনে। কারণ এর আগে বিগত বেশ কয়েক বছর ধরে নিয়োগ প্রায় হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে। আর এই পরীক্ষাটায় আমাদেরকে এনিহাউ উই হ্যাভ টু ক্র্যাক, ঠিক আছে? আমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। এছাড়াও যারা ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আমি রয়েছি, ডোন্ট ওয়ারি। তোমার যদি মনে হয় যে কোনো গাইডের দরকার, অবশ্যই আমাকে বলতে পারো। হ্যাঁ, আমি পিএইচডির জন্য কয়েকদিন একটু চাপে রয়েছি, আমার নেট ব্যাচ অলরেডি অনগোয়িং চলছে আর কি, ঠিক আছে? এছাড়াও ইংলিশ অনার্স এম এর ব্যাচটাও চলছে খুব। হ্যাঁ, একটু চাপে রয়েছি, তবে চাপ নেই। তোমরা এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমার কোয়ারিজ স্যাটিসফাই করার, ঠিক আছে? এবং ইফ ইউ থিঙ্ক লাইক উই মাস্ট take admission to Sudeep sir's class, then also you are always welcome, ঠিক আছে? সো আজকে ভিডিওটা এইটুকুই। পরে একদিন আমরা একটা ভিডিও বানাবো, আমি ভাবছি, সেটা হচ্ছে এই যে টাইম লাইনের ব্যাপারটা নিয়ে। টাইম লাইন অনেকের গুলিয়ে যায়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম রয়েছে। অথেন্টিক একটা টাইম লাইন লিটারারি হিস্ট্রির, পুরো একদম অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের শুরু থেকে একেবারে পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত পুরোটাই আমরা কাভার করব সেই ভিডিওতে। আপাতত আজকের আমাদের এই ভিডিওটা এখানেই সমাপ্ত হলো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি তোমাদের মনে হয় যে সুদীপ স্যারের এই ভিডিওটা ভালো লাগলো, তাহলে প্লিজ মাই ফ্রেন্ডস একটু লাইক করো, কমেন্ট করো। কমেন্ট কেন করতে বলছি, খুব ভালো হয়েছে, হাইফাই হয়েছে এমন বলার প্রত্যাশা নিয়ে বলছি না, তোমরা একটু আমাকে সাজেস্ট করো কিভাবে ইমপ্রুভ করতে হয়। এছাড়াও তোমরা চাইলে কিছু বন্ধুর কাছে শেয়ার করেও দিতে পারো, যদি তোমার মনে হয় যে সেই বন্ধুটাকেও এই ক্লাসের সুযোগ দেওয়া যায়। তো তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ এবং শুভ নববর্ষ সবাইকে।